হ্যালো ক্লাস 10-এর স্টুডেন্টরা, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তো সেকেন্ড সামেটিভ পরীক্ষা দোরগোড়ায় এসে হাজির। তাই আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম 2 মার্কস কোশ্চেন সাজেশন। তোমাদের পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট 2 মার্কসের কোশ্চেন আজকে আমি বলে দেবো। তো ফার্স্ট আমরা দেখবো কোন কোন চ্যাপ্টার আছে তোমাদের সেকেন্ড সামেটিভের। 3টে চ্যাপ্টার, মানে ফার্স্ট চ্যাপ্টারে যে জীবনের প্রবাহমানতা, তারপরে হচ্ছে বংশগতি, আরেকটা হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন। তো তোমাদের যে চ্যাপ্টারটা আছে জীবনের প্রবাহমানতা, ওখান থেকে পুরো তো আসবে না, জন্ম থেকে শুরু করে বাকিটা যেটা আছে সেখান থেকে হবে, তাই তো। তো ফার্স্ট চলো 2 মার্কসের কোশ্চেন দেখে নিই। এই দেখো, হাতে লিখেছি যতটুকু পেরেছি। তো তোমরা একটু বুঝে নেবে, হ্যাঁ, অসুবিধা হলে। ওকে, আচ্ছা, তো স্টার্ট। দেখো, প্রথম দিয়েছি যেটা কি, কোনো জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন। ঠিক আছে, এটা করবে। অঙ্গজ, অযৌন ও যৌন জননের মধ্যে কোনটি উন্নততম ও কেন। ঠিক আছে, তিনটের মধ্যে কোনটি উন্নত এবং কেন তোমাকে ব্যাখ্যা করতে হবে। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে সাহায্যকারী স্তবক ও আবশ্যিক স্তবকের পার্থক্য নিয়ে কী কী দিয়েছি। স্তবক অংশ, গ্যামেট উৎপাদন এবং কাজ, এই তিনটে বিষয়ের ওপর তোমাকে পার্থক্য রেডি করতে হবে। তুমি চাইলে আরও বাড়তি করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আবার চলে যাই। তারপরে দেখো দিয়েছি কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পন্ন করে। আচ্ছা, পাতাঝাজি, আম, ধান এবং শিমুল, এই 4টে উদ্ভিদ দিয়েছি। তো এই 4টে উদ্ভিদে কোন কোন বাহক কি করে পরাগযোগ সম্পন্ন করতে সাহায্য করে তোমাকে লিখতে হবে, ঠিক আছে। প্রত্যেকটাতে হাফ করে থাকবে, প্রত্যেকটাই। 5, স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার জনন পদ্ধতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। হলো। আচ্ছা, 6 নাম্বার দিয়েছি ইতর পরাগযোগ স্বপরাগযোগ অপেক্ষা অধিকতর উন্নত, ব্যাখ্যা করো। দেখো, এখানে বলেই দিয়েছি যে ইতর পরাগযোগ স্বপরাগযোগ অপেক্ষা অধিকতর উন্নত, তোমাকে এই কথাটা এবার ব্যাখ্যা করে দেখাতে হবে, এটার জন্য 2 নম্বর, ঠিক আছে। আচ্ছা, তারপরে যাই 7 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে একটি উভলিঙ্গ ফুলের গর্ভকেশর অপসারণ করা হলে কি ঘটবে। উভলিঙ্গ ফলের গর্ভকেশর, পুংকেশর নয় কিন্তু, এখানে কি বলেছে, গর্ভকেশর। এই জিনিসটাকে কিন্তু ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে। তো একটি উভলিঙ্গ ফুলের গর্ভকেশর অপসারণ করা হলে কি ঘটবে, এবার তোমাকে এটা বলতে হবে 2 নম্বরে, ঠিক আছে। আচ্ছা, 8 নম্বরে যেটা বলেছি ক্যালাস কি, এটি কিভাবে এমব্রয়েডে পরিণত হয়, এটার জন্য 1 নম্বর আর এটার জন্য আর 1 নম্বর, ঠিক আছে। 2 নম্বর এখানে হয়ে গেল। আচ্ছা, এটা আমাদের গেল। তারপরে দেখো এখনও আছে, ওই চ্যাপ্টার থেকে এখনও কিছু প্রশ্ন আছে তোমাদের ওই সেকেন্ড চ্যাপ্টারটা থেকেই। কোনো কোনো প্রাণী কোরকোদ্গম প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে, এটা ঠিক, হ্যাঁ। কোনো কোনো প্রাণী আছে যারা কোরকোদ্গম প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে, বক্তব্যটির যথার্থতা বিচার করো, ঠিক আছে। আমরা জানি তো কোন কোন প্রাণী কোরকোদ্গম প্রক্রিয়া জনন সম্পন্ন করে, তো তোমাকে ওটাকে একটু ব্যাখ্যা করে এখানে লিখতে হবে। 10 নম্বর যেটা বলেছি, দেখো একটি উদ্ভিদ, 9 নম্বর হয়ে গেল। একটি উদ্ভিদ দেহকোষের ক্রোমোজোমের সংখ্যা যদি 24 হয়, এটা 24, হ্যাঁ। একটি উদ্ভিদ দেহকোষের ক্রোমোজোমের সংখ্যা যদি 24 হয়, তবে ওই উদ্ভিদের পাতার কোষ, পরাগরেণু, ভ্রূণাণু ও শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত হবে তা লিখো, ঠিক আছে। দেখো, পাতার কোষ, পরাগরেণু, ভ্রূণাণু ও শস্য নিউক্লিয়াস, তাহলে প্রত্যেকটার ক্রোমোজোম সংখ্যা লেখার জন্য তোমাকে হাফ, পাতার কোষের জন্য হাফ, পরাগরেণুর জন্য হাফ, ভ্রূণাণু ও শস্য নিউক্লিয়াসে হাফ হাফ করে 1, তাহলে টোটাল 2 নম্বর হয়ে গেল, বুঝতে পারলে। আচ্ছা, তারপরে দেখো আমাদের চলে যায় তোমাদের যেটা থার্ড চ্যাপ্টার যেটা আছে, থার্ড চ্যাপ্টারটা পুরোটাই আছে বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, এটা পুরোটাই আছে। তো এখান থেকে ফার্স্ট যেটা দিয়েছি, প্রত্যেকটি টেস্ট ক্রস একটি ব্যাক ক্রস, ব্যাখ্যা করো। অবশ্যই এটা ঠিক যে প্রত্যেকটা টেস্ট ক্রসই হচ্ছে কি একটা ব্যাক ক্রস, তো তোমাকে এটা কারণ সহ ব্যাখ্যা করে দেখাতে হবে, খুব বেশি না, 2 নম্বরের মতন করে লিখে দিবে। দেখো 2 নম্বর দিয়েছি কোনো পুরুষদের ক্ষেত্রে
হিমোফিলিয়া, আচ্ছা এখানে কোনো না, কেন, সরি আমি কোনো বলে ফেলেছি, কেন কেন পুরুষদের ক্ষেত্রে হিমোফিলিয়া অথবা বর্ণাঢ্যতা বেশি হয়। এখানে অথবা বলতে দেখো কি, দেখো হিমোফিলিয়া এবং বর্ণাঢ্যতা দুটো হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ। তো দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারে, কারণ সে একই, তোমাকে কারণ সে একইভাবে ব্যাখ্যা করতে হবে। এক্স ক্রোমোজোমের ধারণাটাকে নিয়েই তোমাকে কারণটা ব্যাখ্যা করে দেখাতে হবে। কিন্তু প্রশ্নটা হয়তো দিতে পারে হিমোফিলিয়াকে নিয়ে, যে কেন পুরুষদের ক্ষেত্রে হিমোফিলিয়া বেশি হয়, বা এটাও দিতে পারে যে কেন পুরুষদের ক্ষেত্রে বর্ণাঢ্যতা বেশি হয়। যে কোনো একভাবে দিতে পারে, কিন্তু উত্তর সে একই রকমভাবেই হবে। বোঝা গেল? আচ্ছা 3 নম্বর চলে যাও, মানব দেহে সঞ্চারিত 2 প্রকার প্রকরণের উদাহরণ সহ ব্যাখ্যা দাও। মানব দেহে সঞ্চারিত 2 প্রকার প্রকরণের উদাহরণ সহ ব্যাখ্যা দাও, হলো 3 নম্বরটা। 4 নম্বর দেখো বলছি, বংশগতি সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ নির্বাচনের 2টি কারণ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 4 নম্বরে এটা ভালো করে করবে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো চলে যাই 5 নম্বরে। ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে, বক্তব্যটির যথার্থতা আলোচনা করো। ক্লিয়ার? 6 নম্বর, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত অভিন্ন হয়, এর কারণ কি? খুব ভালো প্রশ্ন, এটাও করবে। 7 নম্বর, সন্তানের লিঙ্গ নির্ধারণে অ্যান্ডোস্পার্ম ও গাইনোস্পার্ম এর ভূমিকা কারণ সহ ব্যাখ্যা করো। অ্যান্ডোস্পার্ম এবং গাইনোস্পার্ম, ঠিক আছে, এর ভূমিকা কারণ সহ আমাদের ব্যাখ্যা করে দেখাতে হবে, এটার জন্য 2 নম্বর। রেডি? আচ্ছা তারপরে চলে যাই আমরা, দেখো এখনো আছে এই চ্যাপ্টারে কিছু প্রশ্ন। দেখো এই চ্যাপ্টারে এখনো কিছু প্রশ্ন আছে। থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে বারবার রক্তদান করলে কি কি সমস্যা দেখা দিতে পারে? আমরা জানি যে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে বারবার রক্ত দিতে হয়। তো এই বারবার রক্তদানের ফলে তার শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে, এইটা তোমাকে উল্লেখ করতে দেখাতে হবে। এটা আমি ক্লাসে ভালো করে আলোচনা করেছিলাম, ঠিক আছে, তোমরা পারলে এবার দেখে নেবে ক্লাসটা এবং নিজের মতন করে এটা 2 নম্বরের বানাবে। 9 নম্বরে দেখো বলেছে, ক্রিস ক্রস উত্তরাধিকার কি? হলো পুরুষ বৈশিষ্ট্য নির্ধারণে SRY জিনের ভূমিকা। পুরুষ বৈশিষ্ট্য নির্ধারণে SRY জিনের ভূমিকা আলোচনা করো, ঠিক আছে। 10 নম্বর দেখো, বর্ণান্ধ পিতা মাতার স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন সন্তান জন্মানো সম্ভব নয় কেন? ঠিক আছে, মানে পিতামাতা দুজনেই বর্ণান্ধ, তাহলে তার ছেলে কি হবে? তো ছেলে বা মেয়ে যাই হোক না কেন, তাদের দৃষ্টিশক্তি স্বাভাবিক হবে না, ঠিক আছে। তার কারণটা কি তোমাকে এখানে দেখাতে হবে। 11 চলে যাও, হিমোফিলিয়া এ এর কারণ কি, এবং তার সঙ্গে দিয়েছি যে প্রোটোনোপিয়া এর সম্পর্কে যা যেন লেখো। হলো 12 নম্বরে, থ্যালাসেমিয়াকে কেন ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা বলা হয়? তারপরে দিয়েছি দেখো 13 নম্বরে, বৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব কী? মানে এক কথায় বেশি বাড়িয়ে প্রশ্নটা করা হয়েছে, তোমাকে যদি এখানে জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব কী বা ভূমিকা কী যদি বলতো, একই উত্তর হতো। কিন্তু এখন যেভাবে পরীক্ষায় প্রশ্ন করছে এইভাবেই কিন্তু করছে, যে বৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব কী, প্রশ্নগুলোকে একটু বেশি গল্প করে পাকিয়ে করছে, তার জন্য আমি এভাবে দিয়েছি প্রশ্নটা, ঠিক আছে। আচ্ছা তারপরে তোমাদের 4 নম্বরের চ্যাপ্টারটা অভিব্যক্তি ও অভিযোজন, ইভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন, তাই তো। তো ওই চ্যাপ্টারে দেখো প্রথমে যেটা দিয়েছি আমি 2 নম্বরের প্রশ্ন হিসাবে, মিলার ও উডের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলি ও উৎপন্ন একটি জৈব অ্যাসিডের নাম লেখো, ঠিক আছে। মিলার ও উডের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলি ও উৎপন্ন একটি জৈব অ্যাসিডের নাম লেখো। তারপরে দেখো দিয়েছি কি, কোয়াসার্ভেট অথবা মাইক্রোস্ফিয়ার থেকে কিভাবে প্রোটোসেলের সূত্রপাত ঘটে তা আলোচনা করো। দেখো ওপারেন কার কথা বলেছিলেন? কোয়াসার্ভেটের কথা বলেছিলেন, আর মাইক্রোস্ফিয়ারের কথা বলেছিলেন কে? বিজ্ঞানী ফক্স। তো ধরা হয় যে কোনো একটা
মানে ধরা হয় যে কোয়াসার্ভেট থেকে প্রাণের সূত্রপাত হয়েছিল বা মাইক্রোস্ফিয়ার থেকে হয়েছিল, সঠিক জানি না, কিন্তু ধরা হয় যে দুটোর মধ্যে থেকে কোনো একটা থেকে হয়েছিল, কারণ দুটো বিজ্ঞানের মত দুটো আলাদা আলাদা। তো কিভাবে প্রোটোসেলের সূত্রপাত ঘটে, সেই সূত্রপাতের ছোট্ট এই ঘটনাটা তোমাকে নিজের মতন করে লিখতে হবে। 3 নম্বর, উদাহরণসহ অন্তঃপ্রজাতি ও আন্তঃপ্রজাতি জীবন সংগ্রামের এর আলোচনা করো। মানে তারা অন্তঃপ্রজাতি বা আন্তঃপ্রজাতিরা কী করে জীবন সংগ্রাম করে সেটা তোমাকে আলোচনা করে লিখতে হবে। আচ্ছা, তারপরে এখানে চলে যাও 4 নম্বর, অনুকূল প্রকরণ কিভাবে যোগ্যতমের উদ্বর্তন ঘটায়, এটা একটা। 5 নম্বরে দিয়েছি দেখো, বিবর্তনগত অধ্যয়নে জীবাশ্মের দুটি তাৎপর্য উল্লেখ করো। 6 নম্বরে হচ্ছে ঘোড়ার বিবর্তনে 4টি গুরুত্বপূর্ণ পরিবর্তিত বৈশিষ্ট্য উল্লেখ করো, বা পরিবর্তন যেগুলো ঘটেছে ঘোড়ার বিবর্তনে, ঘোড়ার আদি ঘোড়া থেকে এখন পর্যন্ত যে ঘোড়া আছে তার বিবর্তনে যে পরিবর্তনগুলো লক্ষ্য হয়েছে, তোমাকে 4টি পরিবর্তন এখানে লিখতে হবে, বেশি না। 7 হচ্ছে মানব দেহের মেরুদণ্ডে ও খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। ইজি, পারবে তোমরা। আচ্ছা, তারপরে দেখো 8 নম্বর, বিজ্ঞানী হেকেলের বায়োজেনেটিক সূত্রটি লিখতে হবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। আচ্ছা, তারপরে 9 নম্বর দেখো দিয়েছি, প্রাণ সৃষ্টির সময় পৃথিবীর শুরুর দিকে পরিবেশের বৈশিষ্ট্য কী ছিল বা কেমন ছিল। মানে এক কথায় যখন প্রথম প্রাণ সৃষ্টি হয় তখন পৃথিবীর যে আবহাওয়াটা বা পরিবেশটা কেমন ছিল, ওই যে বিজারক টাইপের পরিবেশ ছিল, মুক্ত অক্সিজেন ছিল না, এগুলো তোমাকে ভালো করে সুন্দর করে লিখতে হবে। কোন কোন গ্যাসগুলো ছিল, পৃথিবীর উত্তপ্ত ছিল না শীতল ছিল, সেগুলোকে তোমাকে ব্যাখ্যা করে সুন্দর করে 2 নম্বরের মতন লিখতে হবে, বেশি ভাটালে হবে না, 2 নম্বরের মতন করে লিখবে। তারপরে 10 নম্বরে চলে যাও, দেখো 10 নম্বরে চলে যাও, এখানে অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে অন্তর্নিহিত সম্পর্ক আলোচনা করো, হলো। 11 নম্বর, অতিরিক্ত জলক্ষয় সহনের জন্য উটের 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা প্রত্যেক বছর পরীক্ষায় বেশিরভাগ দেয় যে উটের যে কি পরিবর্তন হয়েছে, তারা কি শরীরে অভিযোজন করেছে, যাতে তাদের জলের ক্ষয়টাকে তারা কমাতে পারে। কারণ উটকে কী বলা হয়, মরুভূমির জাহাজ, মরুভূমিতে একমাত্র উটই ভালোভাবে চলতে পারে, তাই তো। 12, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে, কেন বলে। 13, দেখো 13 নম্বরটা দেওয়া আছে কেমন, বৃত্তাকার নৃত্য ও ওয়াগাল নৃত্যের মধ্যে পার্থক্য নিরূপণ করো। ঠিক আছে, বৃত্তাকার নৃত্য ও ওয়াগাল নৃত্যের মধ্যে পার্থক্য নিরূপণ করো। 14 নম্বর হচ্ছে, ফিশিং টুল ব্যবহার করে শিম্পাঞ্জি কিভাবে দৈনন্দিন সমস্যার সমাধান করতে সক্ষম হয়। ফিশিং টুল ব্যবহার করে শিম্পাঞ্জি কিভাবে দৈনন্দিন সমস্যার সমাধান করতে সক্ষম হয়। ঠিক আছে, তো এই হয়ে গেল তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য সাজেশান 2 মার্কসের। আর তোমরা যদি 5 মার্কসের সাজেশান চাও তো অবশ্যই এই ভিডিও কমেন্টে আমাকে জানাও, দাদা 5 মার্কসের সাজেশান দিলে খুব ভালো হয়। ঠিক আছে, তো আজকে হচ্ছে এই পর্যন্তই। দেখো আমি হাতে লিখে তোমাদের চেষ্টা করলাম যতটুকুই পারলাম, আমার তো ওইরকম স্মার্ট বোর্ডের সিস্টেম নেই বা কিছু নেই, তো যতটুকুই তোমাদেরকে পাচ্ছি আমি হাতে লিখেই বলেও দিলাম। তারপরেও যদি কারো সমস্যা হয়, কোনো লেখা বুঝতে বা কোনো প্রবলেম হয়, তো আমাকে বলবে, আমি বলে দেবো যে এটা হচ্ছে এটা। আর কি করে এই নোটস পাবে, নোটস পাওয়ার জন্য আমি আগেই বলে নিই, এখন বলে দিচ্ছি। ক্লাস 10-এর জন্য টেলিগ্রাম চ্যানেল আছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, তো তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। জয়েন হয়ে গেলে এই নোটস তোমরা ইজিলি পেয়ে যাবে, ফুল PDF পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। আর 5 মার্কস সাজেশন যদি চাও তো অবশ্যই আমাকে জানাও। ঠিক আছে, দেখা হচ্ছে পরের লেকচারে, টাটা।